আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আজকে আমরা আমাদের টাইপ 4 শুরু করতে যাচ্ছি। আর আমাদের টাইপ 4টা খুবই ইম্পর্টেন্ট টাইপ। এটা হচ্ছে আমাদের দ্রাব্যতার টাইপটা। এই টাইপটা বুঝলে আমাদের সামনের যে টাইপগুলো আছে ওগুলো আরও ইজি হয়ে যাবে। দ্রাব্যতার পর দ্রাব্যতার গুণফল আসবে, তারপর হচ্ছে আয়নিক গুণফল আসবে। এই সকল বিষয়গুলো তোমাদের মানে যে বেসিকটা লাগবে সেটা হচ্ছে আজকে আমাদের এই টাইপের মধ্যে টাইপ 4-এ আমরা আলোচনা করব। এবং এখানে আমি কিছু ম্যাথ দিয়েছি যেগুলো খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, এবং যদি দ্রাব্যতা থেকে আসে তোমাদের জাস্ট এই টাইপের ম্যাথগুলোই আসবে। তো দ্রাব্যতা শুরু করার আগে আমাদেরকে প্রথমে চিনতে হবে আমাদের দ্রবণ কি। ঠিক আছে, দ্রবণের পাশাপাশি আমাকে দ্রব কি সেটা জানতে হবে, তারপর দ্রাবক কি সেটাও জানতে হবে। তো আমাদের দ্রবণটা কি? আমাদের দ্রবণটা মূলত দ্রব এবং দ্রাবক দিয়ে তৈরি। একটা হচ্ছে দ্রব, আরটা কি দ্রাবক। ঠিক আছে, এখন দ্রব কি? আমরা সচরাচর দ্রবণ শুনলে একটা পানির সলিউশনের কথা মনে আসে না? মানে আমাদের মনের মধ্যে দ্রবণ শুনলেই কি একটা জলীয় জলীয় ভাব আসে। বাট দ্রবণ অনেক রকম হইতে পারে। তবে আমাদের এখানে যেটা বেসিক আছে সেটা হচ্ছে তোমাদের পানি দিয়েই বলা। তো আমরা যদি একটা শরবত চিন্তা করি, হ্যাঁ, ধরো একটা শরবত তৈরি হয়েছে যেখানে পানি এবং চিনি আছে। তো আমরা যখন শরবতটা খাই, শরবতে কিসের পরিমাণ বেশি থাকে? পানির পরিমাণ বেশি থাকে অবশ্যই। এবং আমি শরবতটাকে একটু মিষ্টি করার জন্য খুবই অল্প পরিমাণে সেখানে কি যোগ করি? চিনি যোগ করি, তাই না? তো এখানের মধ্যে আমাদের চিনিটা হলো দ্রব, অর্থাৎ যার পরিমাণটা কি কম। আর পানির পরিমাণ যেহেতু বেশি, ওটাকে আমরা বলবো দ্রাবক। আর চিনি এবং আমাদের পানি মিলে যেটা তৈরি হয়েছে সেটা কি শরবত, এবং ওই শরবতটা আমরা দ্রবণ বলবো। ঠিক আছে, তাহলে আমাদের দ্রব কি? দ্রব হলো যার পরিমাণ কম। আর দ্রাবক কি আমাদের? দ্রাবক হলো যার পরিমাণ বেশি। ঠিক আছে, এবং দ্রব এবং দ্রাবক যুক্ত হয়ে আমাদের কি তৈরি করে? দ্রবণ তৈরি করে। তাহলে দ্রবণের যদি সংজ্ঞা আসে আমরা কি বলবো? দ্রাবক এবং দ্রবের সমন্বয়ে যেটি গঠিত হয় তাকে কি বলা হয়? দ্রবণ বলা হয়। আর দ্রবের সংজ্ঞা আসলে কি বলবো? দ্রবণের মধ্যে যে উপাদানের পরিমাণ কম থাকে তাকে কি বলে? দ্রব বলে। আর দ্রবণের মধ্যে যে উপাদানের পরিমাণ বেশি থাকে তাকে দ্রাবক বলা হয়। আমরা এখন বিভিন্ন রকমের দ্রবণ নিয়ে আলোচনা করি। তো আমাদের 3 প্রকারের দেখো আমরা দ্রবণ এখানে লিখছি। প্রথমটা খেয়াল করো, এখানে 2 মোল পার লিটার আমার কি আছে? দ্রব আছে। ঠিক আছে, এগুলো উপরে যেগুলো আছে সেগুলো সবগুলো হচ্ছে দ্রব। এখানে 2 মোল পার লিটার আছে, এখানে 3 মোল পার লিটার, এখানে 4 মোল পার লিটার। এখানে নিচে দেখো একটা জিনিস লিখছি আমি, সেটা হচ্ছে প্রতিটি পাত্র, এখানে যে পাত্রগুলো আছে সবগুলা 1 লিটার পরিমাণে আয়তন সবার, এবং সবার ধারণ ক্ষমতা কত? 3 মোল পার লিটার। অর্থাৎ যে আমি যদি এই 1 লিটার পাত্র থাকে, এই 1 লিটারে 3 মোল ও সর্বোচ্চ ধারণ করতে পারবে দ্রব। অর্থাৎ ওর কাছে কি সর্বোচ্চ ফুললি মিক্স হবে কত মোল? 3 মোল পরিমাণে। আমি যদি এর চেয়ে কম দিই তাহলে মানে আমি আরও নিতে পারবো, অথবা আমি যদি এর চেয়ে বেশি দিই সেটা কি হয়ে যাবে? অধক্ষিপ্ত হয়ে যাবে। তাহলে খেয়াল করে দেখো, এগুলো সবগুলো 1 লিটার দ্রবণ আছে। এই 1 লিটার দ্রবণে আমি যখন 2 মোল পার লিটার দ্রব যোগ করছি, অর্থাৎ 2 মোল যোগ করছি, সাপোজ 2 মোল দ্রব এখানে যোগ করছি, তাহলে বলো তো আমার এই দ্রবণটা মানে ওর কি সর্বোচ্চ ধারণ ক্ষমতা ক্রস করছে? অবশ্যই না। ওর সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত? 3। এখানে দিছি কত? 2। তার মানে কি আমি আরও 1 মোল কি করতে পারবো? যোগ করতে পারবো। অর্থাৎ এখানে কত মোল যোগ করা যাবে? 1 মোল আমি এক্সট্রা দ্রব কি করতে পারবো? যোগ করতে পারবো। করা যাবে। তো এখানে যে আমি 1 মোল যোগ করতে পারবো, তো এই দ্রবণটাকে বলা হয় অসম্পৃক্ত দ্রবণ। অসম্পৃক্ত দ্রবণ। অর্থাৎ অসম্পৃক্ত দ্রবণ কোনটা? যেখানে আমি আরও এক্সট্রা মোল কি করতে পারবো? যুক্ত করতে পারবো, অর্থাৎ এক্সট্রা দ্রব যোগ করতে পারবো। তারপর দেখো এই দ্রবণটা, দেখো আমার ধারণ ক্ষমতা কত? সর্বোচ্চ 3 মোল পার লিটার। আর এই 1 লিটার দ্রবণে আমি কত মোল যোগ করছি? 3 মোল। অর্থাৎ এটা একদম ওর সর্বোচ্চ ধারণ ক্ষমতা কি করছে? ফিল আপ করছে না? মানে এর বেশিও নাই কমও নাই। তো এই অবস্থায় একদম সম্পূর্ণ মানে কন্ডিশনটা মিট করার পরে যে দ্রবণটা তৈরি হয়েছে এইটাকে বলা হয় আমাদের সম্পৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণ। ঠিক আছে, আমি যদি এই 3-এর চেয়ে বেশি দিই সেটা তলানি জমবে, অথবা 3-এর চেয়ে কম দিলে সেটা কি সম্পৃক্ত হবে না। আশা করি তোমরা সম্পৃক্ত দ্রবণ বুঝছো।
তারপর পরের দ্রবণটা দেখো, খেয়াল করো, আমার সর্বোচ্চ ধারণ ক্ষমতা 3, কিন্তু আমি কত দিছি? 4 দিছি, অর্থাৎ আমি 1 মোল এক্সট্রা দিছি না? তাহলে আমার এখানে মিশ্রিত হতে পারবে কতটুকু? 3 মোল মিশ্রিত হতে পারবে। তো যেটা এক্সট্রা 1 মোল দিছি সেটা কি করে যাবে? নিচে তলানি জমে যাবে না? এই তলানি জমে যাওয়াকে বলা হয় কি? অধক্ষিপ্ত হওয়া। ঠিক আছে, এখানে যে মোলগুলা তলানি জমছে ওদেরকে বলা হয় অধক্ষিপ্ত হয়েছে। ঠিক আছে, অধক্ষিপ্ত। আর এই দ্রবণটাকে বলা হয় কি? অতিপৃক্ত দ্রবণ। ঠিক আছে, তো আমি আবার বলতেছি, আমাদের যেটা অসম্পৃক্ত দ্রবণ ছিল সেটাতে কি হয়েছে? আমরা এক্সট্রা আরও মোল কি করতে পারবো? যুক্ত করতে পারবো, অর্থাৎ এক্সট্রা আরও দ্রব যোগ করা যাবে। আর যেটা সম্পৃক্ত আছে সেটাতে একদম ফুল কন্ডিশন মিট করছে, এক্সট্রা কিছু কি আর দেওয়া যাবে না। আর আমি যদি এক্সট্রা দিই সেটা কি হয়ে যাবে? তলানি জমে যাবে। এই অবস্থায় এটাকে বলা হবে কি? অতিপৃক্ত দ্রবণ। আশা করি তোমরা 3 ধরনের দ্রবণের পার্থক্য বুঝছো, একটা সম্পৃক্ত, আরেকটা অসম্পৃক্ত এবং আরেকটা অতিপৃক্ত। আরেকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে, খেয়াল করো, এখানে আমি যত মৌলই দিই না কেন সবগুলাই কিন্তু আমার কি? ঘনমাত্রা নির্দেশ করতেছে। অর্থাৎ আমি 1 লিটারে যত মোল যোগ করি না কেন এটা আমার ঘনমাত্রা নির্দেশ করে। আর আমাদের দ্রাব্যতা কোনটা? দ্রাব্যতা হচ্ছে সর্বোচ্চ ঘনমাত্রা। কোন একটা দ্রবণের সর্বোচ্চ ঘনমাত্রাকে আমরা কি বলবো? ঘনমাত্রা সমান কি হবে আমাদের? দ্রাব্যতা। ঠিক আছে, তো এই ক্ষেত্রে সর্বোচ্চ ঘনমাত্রা কত? এটা না, মানে হচ্ছে সর্বোচ্চ এতটুকু নিতে পারে। 3 মোল পার লিটার কি ওর মানে দ্রবীভূত হওয়ার কি ক্ষমতা, এর চেয়ে বেশি হলে সেটা তলানি জমে যায়। তো এই সর্বোচ্চটা হচ্ছে আমার কি? দ্রাব্যতা, এবং এটা হচ্ছে সর্বোচ্চ ঘনমাত্রা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা আমরা এখন দ্রাব্যতা কি ওটা জানার চেষ্টা করি। দ্রাব্যতা হলো মূলত, ধরো আমার একটা দ্রবণ আছে, হ্যাঁ, দ্রবণটা কিভাবে তৈরি হয়? দ্রব এবং দ্রাবকের সমন্বয়ে। ঠিক আছে, তো আমি যদি দ্রবণকে এম দ্বারা প্রকাশ করি, বড় এম, এবং আমার দ্রব যেটা আছে সেটাকে যদি ছোট এম দ্বারা প্রকাশ করি, আমার দ্রাবক সমান কি হবে? দ্রাবক সমান আমি কি পাবো? বড় এম মাইনাস ছোট এম। ঠিক আছে, এটা হচ্ছে কি? আমার দ্রাবক। তো আমি ধরো একটা দ্রবণ নিলাম যেখানে আমার দ্রবণের দ্রাবক হচ্ছে কি? এম মাইনাস এম, এবং দ্রব হচ্ছে কি? এম গ্রাম। তাহলে আমার যদি এম মাইনাস এম গ্রাম দ্রবকে সম্পৃক্ত করতে, ঠিক আছে, সম্পৃক্ত, ওই যে বললাম একটু আগে তোমাদেরকে পড়াইছি, মানে একদম হাইয়েস্ট যতটুকু আমার দ্রবণ নেওয়া যায় ওটা হচ্ছে কি? আমার সম্পৃক্ত করা। তো আমার ধরো এমন একটা দ্রবণ নিলাম যেটার দ্রাবক হচ্ছে কি? আমার এম মাইনাস এম, সরি এখানে দ্রাবক হবে, দ্রাবকে এটা হচ্ছে কি? এম মাইনাস এম পরিমাণ দ্রাবক আছে। তো এটাকে যদি আমি সম্পৃক্ত করতে চাই, সম্পৃক্ত করতে আমার কতটুকু দ্রবের প্রয়োজন হবে? এম গ্রাম ধরো দ্রব লাগবে। ঠিক আছে, এম গ্রাম দ্রব লাগবে। তাহলে আমি যদি আমার দ্রাবক যদি এই এম মাইনাস এম না নিয়ে যদি 100 গ্রাম নিই, অর্থাৎ শতকরায় যদি প্রকাশ করি, আমি যদি 100 গ্রাম দ্রাবক নিই, তখন এটাকে সম্পৃক্ত করতে কতটুকু লাগবে? আমার এম ডিভাইডেড বাই এম মাইনাস এম ইন্টু কত? 100। অর্থাৎ আমার দ্রাব্যতা হলো আমার 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে কতটুকু দ্রবের প্রয়োজন হবে, সেটাই হচ্ছে কি? আমার দ্রাব্যতা। তো দ্রাব্যতাকে এস দ্বারা প্রকাশ করা হয়। এস মানে হচ্ছে কি? সলিউবিলিটি। সলিউবিলিটি এস ইকুয়ালস তাহলে কি হবে? এম ডিভাইডেড বাই এম মাইনাস এম ইন্টু কি? 100। অর্থাৎ আমার 100 গ্রাম যদি আমি দ্রাবক নিই, সেখানে কতটুকু দ্রবীভূত থাকবে, ওইটাই হচ্ছে আমার কি? সলিউবিলিটি বা দ্রাব্যতা। ঠিক আছে, তো এখানে কি পাচ্ছি আসলে? সলিউবিলিটি মানে এম মানে আমাদের ছিল দ্রব, এবং এম মাইনাস এম মানে দ্রাবক ইন্টু কত? 100। ঠিক আছে, তাহলে সলিউবিলিটি মানে কি? আমি আবার বলতেছি, আমাদের যদি 100 গ্রাম দ্রাবক আমি নিই, ওটাকে আমি সম্পৃক্ত করতে, অর্থাৎ ওই যে সর্বোচ্চ যতটুকু দ্রব রাখা যায় ততটুকু রাখতে আমার যতটুকু দ্রব প্রয়োজন, ওইটাই হচ্ছে আমার কি? দ্রাব্যতা বা সলিউবিলিটি। ঠিক আছে, আমাদের প্রথম প্রবলেমটাতে কি বলা আছে দেখো, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো দ্রবের দ্রাব্যতা কত? 80। দেখো আমার দ্রাব্যতা দেওয়া আছে না, কোনো দ্রবের দ্রাব্যতা দেওয়া আছে কত? 80। অর্থাৎ আমাদের এস এর মান দেওয়া আছে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 40 ডিগ্রিতে। তাহলে দ্রাব্যতা যদি 80 হয়, আমাদেরকে বলছে 1 কেজি যদি আমি কোনো একটা দ্রবণ নিই, অর্থাৎ 1 কেজি সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে আমার কতটুকু দ্রব এবং দ্রাবক লাগবে। অর্থাৎ আমাদেরকে দ্রবের মান বের করতে বলছে, অর্থাৎ ছোট এম এর মান, এবং দ্রাবকের মান বের করতে বলছে, অর্থাৎ বড় এম মাইনাস ছোট এম, এটার মান বের করতে বলছে। আর আমাদের দ্রবণ কতটুকু দিছে?
1 কেজি না, আর দ্রবণকে আমরা কি দিয়ে প্রকাশ করছিলাম, বড় এম দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা কি কি মান দেওয়া আছে ওগুলো আমরা লিখে ফেলি। দ্রাব্যতা দেওয়া আছে কত, 80, অর্থাৎ 100 গ্রাম দ্রবকে দ্রবীভূত করতে 80 গ্রাম কি লাগবে, দ্রব লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দ্রাব্যতা, এস দেওয়া আছে। তারপর হচ্ছে আমাদের দ্রবণ কতটুকু দেওয়া আছে, 1 কেজি, অথবা সেটাকে আমি যদি গ্রামে লিখি 1000 গ্রাম। ঠিক আছে, এখন আমাদের জাস্ট দ্রব আর দ্রাবকের মান বের করতে হবে। আমি এই ফর্মুলাটা কি জানি, এস ইকুয়ালস টু ছোটো এম ডিভাইডেড বাই বড় এম মাইনাস এম ইন্টু কত, 100। তাহলে এখান থেকে আমাদের এস ইকুয়ালস টু কত, 80, এবং আমাদের ছোটো এম এর মানটা লাগবে, আর বড় এম দেওয়া আছে 1000 মাইনাস ছোটো এম ইন্টু কত, 100। তাহলে এখান থেকে আমি যদি এম এর মানটা বের করি, আমার এম এর মান আসবে 444 গ্রাম। ঠিক আছে, এখান থেকে ক্যালকুলেশন করে আমরা এম এর মানটা পাইছি, অর্থাৎ আমরা দ্রবের পরিমাণ পাইছি। ঠিক আছে, তাহলে আমাদের দ্রাবক কতটুকু লাগবে, দ্রাবক ইকুয়ালস টু কী ছিল আমাদের, দ্রবণ মাইনাস দ্রব। দ্রবণ ছিল আমাদের কতটুকু, 1000, এবং আমরা দ্রব কতটুকু পাইছি, 444.44। তাহলে এটার মান হবে কত, 5.56 গ্রাম। আশা করি তোমরা আমাদের প্রথম ম্যাথটা বুঝতে পারছো। তো আমরা এখন দ্বিতীয় ম্যাথে শিফট করি। আচ্ছা, আমাদের দ্বিতীয় ম্যাথটা দেখো। দ্বিতীয় ম্যাথটা আমরা চাইলে উপরের মেথডে করতে পারি, সূত্র দিয়ে। আমি তোমাদেরকে ঐকিক নিয়মটাও মানে শিখাই দিব, ওই জন্য আমরা এটা ঐকিক নিয়ম দিয়ে সলভ করব। খেয়াল করো, দেখো কি বলছে, পানিতে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত, 36। ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা অর্থাৎ এস এর মান দিছে কত, 36। তারপর একটি পাত্রে 200 গ্রাম জলীয় দ্রবণ। তাহলে আমাদের দ্রবণ কতটুকু দিছে, দ্রবণ হচ্ছে কত, এম এর মান, জলীয় দ্রবণ হচ্ছে 200 গ্রাম। এখানে কতটুকু লবণ আছে, 50 গ্রাম লবণ মিশ্রিত আছে। ঠিক আছে, এখানে 50 গ্রাম কি দ্রব আছে, এটা বলে নাই যে সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত। ঠিক আছে, তো এখানে বলছে, আচ্ছা দেখো এখানে বলছে দ্রবণটিকে সম্পৃক্ত করতে আর কত গ্রাম লবণ যোগ করতে হবে, অর্থাৎ এটা একটা অসম্পৃক্ত দ্রবণ, তোমাদেরকে যেটা দেখাইছিলাম। তো অসম্পৃক্ত দ্রবণের মধ্যে আমার দ্রব আছে কত, 50 গ্রাম। তাহলে সেটাকে সম্পৃক্ত করতে আমরা আরও কিছু গ্রাম কি করতে হবে, আমার লবণটা যোগ করা লাগবে। তো ওইটাই জিজ্ঞেস করছে আমার কত গ্রাম লবণ আসলে লাগতেছে আমার এই দ্রবণটাকে কি করতে, সম্পৃক্ত করতে। তো আমার মূলত বের করতে হবে কি, আমাদের ছোটো এম অর্থাৎ দ্রবের মান বের করা লাগবে। তো আমরা যেহেতু এটা ঐকিক নিয়মে করব, তাহলে সেটা ঐকিক নিয়মে কীভাবে করব, আমাদেরকে যেহেতু দ্রাব্যতা দিছে এস এর মান 36, তাই না, দ্রাব্যতা কত, 36। তো আমি 36 মিনিংটা কি আসলে, আমরা যে সংজ্ঞা পড়ছিলাম, সংজ্ঞাটা হচ্ছে আসলে এরকম, 36 দিয়ে বোঝাচ্ছে 100 গ্রাম যদি আমি দ্রাবক নিই, 100 গ্রাম দ্রাবকে কতটুকু দ্রব দ্রবীভূত আছে, 36 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রব হচ্ছে কত, 36 গ্রাম। ঠিক আছে, অথবা এভাবেও লেখা যায় 100 গ্রাম দ্রাবকে আমাদের সম্পৃক্ত করতে, অর্থাৎ এটাকে 100 গ্রামটাকে সম্পৃক্ত করতে কতটুকু প্রয়োজন, 36 গ্রাম প্রয়োজন। আমি ওভাবে লিখি কারণ এটা অনেকটা ঘনমাত্রার সংজ্ঞা হয়ে যাচ্ছে। আমরা দ্রাব্যতার সংজ্ঞাটা কি, 100 গ্রাম দ্রাবকে সম্পৃক্ত করতে 36 গ্রাম কি দ্রব প্রয়োজন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি আমাদের দ্রাব্যতার সংজ্ঞাটা। তো এখানে আমার দ্রবণ কতটুকু দিচ্ছে, 200 গ্রাম। এইদিকে আমার কোনটা ইউজ হচ্ছে, 100 গ্রাম দ্রাবক ইউজ হচ্ছে, কিন্তু দ্রবণ ইউজ হচ্ছে না। তাহলে আমাদের এখানে কি করতে হবে, দ্রাবকটা বের করতে হবে না, যেহেতু 200 গ্রাম দ্রবণের জন্য বের করতে বলছে। 200 গ্রাম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের দ্রবণের মান 200 গ্রাম। ঠিক আছে, তো এখান থেকে আমরা দ্রাবকটা বের করি, অর্থাৎ এম মাইনাস এম, সেটা হচ্ছে কত, 200 গ্রাম যেটা দেওয়া ছিল ওটা থেকে যদি আমি ওইটার মধ্যে যতটুকু লবণ আছে ওটা বাদ দিয়ে দিই, অর্থাৎ ওখানের মধ্যে যতটুকু দ্রব আছে ওটা বাদ দিয়ে দিই, আমি আমার দ্রাবকটা পেয়ে যাব না। তাহলে 200 মাইনাস কত, 50, আমার অ্যাকচুয়াল তাহলে দ্রাবক কতটুকু, দ্রাবক আছে হচ্ছে 150 গ্রাম। ঠিক আছে, তাহলে আমার 100 গ্রামের জন্য লাগতেছে কত, 34 গ্রাম। তাহলে দেখব 150 গ্রামকে যদি আমি সম্পৃক্ত করতে চাই কতটুকু লাগবে, 36 ইন্টু 150 ডিভাইডেড বাই 100। তাহলে এইটার আনসার আসবে কত, 54 গ্রাম, 54 গ্রাম। ঠিক আছে, তাহলে দেখো আমার প্রশ্নের মধ্যে দেওয়া ছিল কত, 50 গ্রাম, কিন্তু লাগতেছে কত সম্পৃক্ত করার জন্য, 54 গ্রাম। তাহলে এক্সট্রা আর কতটুকু লাগবে, সুতরাং দ্রব আমাদের প্রয়োজন হচ্ছে 54 মাইনাস 50 ইকুয়ালস টু 4 গ্রাম। তাহলে আমি যদি 4 গ্রাম এক্সট্রা দ্রব যোগ করি, আমার দ্রবণটা
সম্পৃক্ত হয়ে যাবে। আমাদের এই প্রবলেমটা দেখো, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম, এটা তোমাদের পরীক্ষায় আসার পসিবিলিটি কিন্তু অনেক। খেয়াল করো, এখানে বলছে 30 ডিগ্রি এবং 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা দ্রবণের দ্রাব্যতা দিছে কত, 50 এবং 90। অর্থাৎ আমার যখন 30 ছিল, আমার কতটুকু দ্রব দ্রবীভূত হতে পারতো 100 গ্রামের মধ্যে 50 গ্রাম, ঠিক আছে, মানে 100 গ্রামকে সম্পৃক্ত করার জন্য 50 গ্রাম প্রয়োজন। কিন্তু যখনই আমি তাপমাত্রাটা বাড়াইছি, আমার দ্রাব্যতাটা কী হয়ে গেছে, বেড়ে গেছে, দ্রাব্যতা বেড়ে কত হয়ে গেছে, 90 হয়ে গেছে। এখন কিন্তু আমি যদি এই দ্রবণের 100 গ্রাম নিই, এটাকে সম্পৃক্ত করতে 90 গ্রাম দ্রবের প্রয়োজন হবে। বুঝা গেছে? তো তাপমাত্রা বাড়াইলে আমি এখান থেকে কি বুঝতেছি, আমার দ্রাব্যতাটা বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, তারপর কি বলছে, 30 ডিগ্রি সেলসিয়াসের আমি যদি 50 গ্রাম দ্রবণ নিই, ওটাকে যদি আমি 50 ডিগ্রি সেলসিয়াসে তুলি, তাহলে কি বলছে, 50 ডিগ্রি সেলসিয়াসে যখন চলে গেছে, অর্থাৎ 30 ডিগ্রিতে যখন ছিল তখন একটা দ্রাব্যতা ছিল, তখন ওখানে ওটা মানে কোনো একটা দ্রব্যতা দ্রবীভূত ছিল। কিন্তু যখনই আমি 50 ডিগ্রিতে নিছি, তখন কি হয়ে গেছে, দ্রাব্যতাটা বেড়ে গেছে। তাহলে দ্রাব্যতা যেহেতু বেড়ে গেছে, আমার যে 30 ডিগ্রিতে সম্পৃক্ত অবস্থায় ছিল, মানে সম্পৃক্ত অবস্থায় যে দ্রবগুলা ছিল, 50 ডিগ্রিতে নেওয়ার কারণে দ্রাব্যতা বেড়ে গেছে, এবং বেড়ে যাওয়ার কারণে কী হয়ে গেছে, দ্রবণটা অসম্পৃক্ত হয়ে গেছে। অর্থাৎ আগে যে দ্রবগুলা দ্রবীভূত ছিল, ওগুলা দিয়ে আর হচ্ছে না, আমার আরও এক্সট্রা দ্রব কী করতে হবে, যোগ করা লাগবে। ঠিক আছে, এক্সট্রা দ্রব কতটুকু যোগ করা লাগবে ওইটা জিজ্ঞেস করছে। আশা করি তোমরা প্রশ্নটা বুঝছো। যদি প্রশ্নটা বুঝো, আনসার করাটা কিন্তু সহজ হয়ে যাবে। আমি আরেকটু বলি, আমার একটা দ্রবণ ছিল যেটা কত, 30 ডিগ্রি সেলসিয়াসে ছিল, ঠিক আছে, এবং এটা দ্রাব্যতা কত ছিল, দ্রাব্যতা ছিল হচ্ছে আমাদের 50, ঠিক আছে। কিন্তু যখনই আমি সেটাকে তাপমাত্রা বাড়াই 50 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেছি, 50 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেছি, এটা দ্রাব্যতা ছিল 50 এবং দ্রবণটা কত ছিল, 50 গ্রামের দ্রবণই ছিল। 30 থেকে যখন 50-এ আমি নিয়ে গেছি, তখন কী হয়ে গেছে, এটা দ্রাব্যতা বেড়ে 90 হয়ে গেছে, ঠিক আছে। দ্রাব্যতা বেড়ে যেহেতু 90 হয়ে গেছে, এই 50 গ্রামকে সম্পৃক্ত করার জন্য যতটুকু পরিমাণ দ্রব প্রয়োজন হতো, এখন সেটা যখন তাপমাত্রা বাড়াইছি, দ্রাব্যতা বেড়ে গেছে, দ্রাব্যতা বাড়ার কারণে সেটা কিন্তু আর এই মানে আগের দ্রব দ্বারা সম্পৃক্ত হচ্ছে না, ওর আরও এক্সট্রা দ্রব লাগবে, কারণ যেহেতু দ্রাব্যতা বাড়ছে, এক্সট্রা দ্রব লেগে ও কী হবে, সম্পৃক্ত হবে, ঠিক আছে। তো এটা করার জন্য প্রথমে কি করতে হবে, প্রথমে আমাকে এখানে কতটুকু দ্রব আছে সেটা বের করতে হবে, কারণ এখানে দ্রবর পরিমাণ জানলেই তো আমি এখানে এক্সট্রা আর কতটুকু লাগবে সেটা বের করতে পারবো। তো প্রথম স্টেপ হচ্ছে কি, আমার 30 ডিগ্রি সেলসিয়াসের জন্য দ্রবের মানটা বের করা। দ্রবটা কীভাবে বের করবো, দেখো আমার দ্রাব্যতা দিছে, এসের মান দিছে 30 ডিগ্রির জন্য, এবং দ্রবণ দিছে কত, 50 গ্রাম, অর্থাৎ বড় এমের মান 50। তাহলে আমি ছোটো এম বের করলে হয়ে যাচ্ছে, এস ইকুয়ালস টু আমার কী হবে, এম ডিভাইডেড বাই বড় এম মাইনাস ছোটো এম ইন্টু কত, 100। তাহলে আমাদের এসের মান কত দিছে, 50 ইকুয়ালস টু আমার দ্রবণ কতটুকু, 50 গ্রাম, মাইনাস দ্রব যদি ধরি এম গ্রাম ইন্টু কত, 100। তাহলে এখান থেকে আমি যদি ছোট এম এর মানটা বের করি, সেটা আমাদের এম এর মান আসে 16.67 গ্রাম, ঠিক আছে। তাহলে আমি কি বলতে পারতেছি, আমার যখন 30 ডিগ্রিতে দ্রবণটা ছিল, তখন এই 50 গ্রাম দ্রবণের মধ্যে দ্রব কতটুকু ছিল, 16.67 গ্রাম, ঠিক আছে। তাহলে আমাদের দ্রাবক কতটুকু আছে, এটাতে দ্রাবক আছে হচ্ছে 50 থেকে, অর্থাৎ দ্রবণ থেকে যদি আমি দ্রবটা বাদ দিয়ে দিই 16.67, তাহলে আমার আসে হচ্ছে 33.33 গ্রাম। তাহলে এতটুকুই আমার হচ্ছে কি, দ্রাবক। এই সেম দ্রাবকটাকে আমি আবার কিসে নিয়ে গেছি, 50 ডিগ্রিতে নিয়ে গেছি না, 50 ডিগ্রিতে নেওয়ার কারণে কী হয়ে গেছে, দ্রাব্যতা বেড়ে গেছে। অর্থাৎ ওকে এখন সম্পৃক্ত করার জন্য আমাকে কি করতে হবে, এক্সট্রা পরিমাণ দ্রব যোগ করতে হবে। তাহলে এই 33.33 গ্রাম যে দ্রাবকটা আছে, এটাকে সম্পৃক্ত করার জন্য কতটুকু দ্রবের প্রয়োজন, ওটা বের করে ফেলতে পারলে আমি পেয়ে যাচ্ছি না যে আগেটা থেকে আমার কতটুকু বেশি লাগবে সেটা। তাহলে সেটা বের করে ফেলি। আমি যখন 50 ডিগ্রিতে নিয়ে গেছি, আমার দ্রাব্যতা কত হয়ে গেছে, 90 হয়ে গেছে। তাহলে 50 ডিগ্রির জন্য আমি এস প্রাইম ইকুয়ালস টু, আবার আমরা যদি ফর্মুলাটা লিখি, এখান থেকে দ্রবের মানটা বের করব, এম প্রাইম বড় এম মাইনাস এম প্রাইম ইন্টু 100। এখন খেয়াল করো, এম মাইনাস এমটা কী ছিল, আমার এম মাইনাস এম ছিল হচ্ছে এম মাইনাস এম ছিল আমার দ্রাবক। আর দ্রাবক কত পাইছি এখানে, 33.33 না, দ্রাবক তো আমার সেম থাকবে, চেঞ্জ হবে শুধু কে, দ্রবটা চেঞ্জ হবে। তাহলে এখান থেকে যদি আমি এস ইকুয়ালস টু যদি 90 বসাই দিই, আমার দ্রবের পরিমাণ কত ছিল, 33.33 ইন্টু 100 উপরে, তাহলে আমার প্রয়োজনীয় দ্রবটা
তাহলে আমার 50 ডিগ্রির জন্য প্রয়োজনীয় দ্রবের মান আসে 29.997। তাহলে দেখো আমার প্রয়োজনীয় দ্রব্য কতটুকু আসছে 29.997 গ্রাম। অর্থাৎ আমি যদি 30 ডিগ্রি থেকে 50 ডিগ্রিতে নিই, এই 50 ডিগ্রি সেলসিয়াসের যে দ্রবণটা আছে ওটাকে সম্পৃক্ত করতে কতটুকু দ্রব লাগবে 29.997 গ্রাম। ঠিক আছে, তাহলে আমার আগে দ্রবণে ছিল কত 16 গ্রাম ছিল, কিন্তু 50 ডিগ্রিতে নেওয়ার কারণে কতটুকু লাগতেছে 29 গ্রাম। তাহলে আমার এক্সট্রা আর কতটুকু যোগ করতে হবে, তাহলে আমার যোগ করা লাগবে হলো, অর্থাৎ দ্রব যোগ করা লাগবে 29.997 বিয়োগ 16.667 ইকুয়ালস টু 13.33 গ্রাম। তাহলে আমার নতুন যে দ্রবণটা আছে ওটাকে সম্পৃক্ত করতে এক্সট্রা আরও কতটুকু দ্রব যোগ করা লাগবে 13.33। ঠিক আছে, আমি এই ম্যাথটা আরও একবার এক্সপ্লেন করতেছি। সেটা হচ্ছে কি, আমার একটা দ্রবণ ছিল যেটাকে আমি 30 ডিগ্রিতে থেকে 50 ডিগ্রিতে নিয়ে গেছি। এখন 30 ডিগ্রি যখন ছিল তখন ওইটার যতটুকু দ্রাব্যতা ছিল সেটা পরিবর্তিত হয়ে কত 90 হয়ে গেছে। অর্থাৎ 50 থেকে যখন 90 হয়েছে তাহলে দ্রাব্যতাটা কি হয়ে গেছে, বেড়ে গেছে। এখন আগে আমার দ্রাবকটা খুব অল্প পরিমাণ দ্রব দিয়ে কি হয়ে যেত, সম্পৃক্ত হয়ে যেত, কিন্তু আমি যখনই তাপমাত্রা বাড়াইছি, তাপমাত্রা বাড়ার কারণে দ্রাব্যতা বেড়ে গেছে। দ্রাব্যতা বেড়ে গেলে ওই যে আগে খুব অল্প সংখ্যক দ্রব দ্বারা দ্রবীভূত হয়েছে ওটা এখন আর হবে না, ওর আরও বেশি পরিমাণে কি দ্রব প্রয়োজন হবে। এখন ওই জন্য আমি কতটুকু দ্রব এক্সট্রা যোগ করব ওটাই বের করছি। তো ওটা বের করার জন্য প্রথমে কি করছি, যখন আমার 30 ডিগ্রিতে ছিল তখন আমি ওর দ্রবের পরিমাণ বের করছি। দ্রবের পরিমাণ বের করে দেখছি হচ্ছে কি এখানে আমার দ্রাবক কতটুকু আছে। তো দ্রাবকের যে পরিমাণটা আছে ওটা তো কনস্ট্যান্ট, মানে 30 ডিগ্রির জন্য যা 50 ডিগ্রির জন্য তা, দ্রাবক তো চেঞ্জ হবে না, আমি এক্সট্রাভাবে শুধু দ্রবটা যোগ করতেছি। তো এখন আমার 50 ডিগ্রিকে সম্পৃক্ত করার জন্য কতটুকু দ্রব লাগবে সেটা বের করছি। এখানে আমার দ্রাবক আছে নিচে, উপরে দ্রবের পরিমাণটা পাইছি। দ্রবের পরিমাণ থেকে এখন বুঝতেছি, দেখো আমার আগে 30 ডিগ্রিতে থাকতে আমার দ্রবণটা 16 গ্রাম নিলেই কি হয়ে যেত, সম্পৃক্ত হয়ে যেত, কিন্তু এখন লাগতেছে কত 29 গ্রাম। তাহলে আমার এক্সট্রা আর কতটুকু যোগ করা লাগবে 13.33 গ্রাম দ্রব কি আরও এক্সট্রা যোগ করা লাগবে। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। তো আমাদের এটা একটা ইম্পর্টেন্ট টপিক ছিল, তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করবা। তো আমাদের পরের ক্লাসগুলো করার আমন্ত্রণ রইল, সবাই ভালো থাকো।